আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলেই বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই, দুবাইয়ের শারজাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের, তার নাম হচ্ছে কাউসার মোল্লা। হাদির হত্যাকারী ফয়সাল বলে এখন দুবাইতে। মজার ব্যাপার হলো ফয়সাল আবার নিজে এসে বলতেছে আমি দুবাইতে। কোনোদিন শুনছেন হত্যা মামলার আসামি যাকে 302 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে, বাংলাদেশের আইনে যাকে 302 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলার কথা, তো এরকম একটা খাতারনাক আসামি যে কিনা তার কান্ধের উপরে, তার কল্লার উপরে ফাঁসির দড়ি নিয়ে ঘুরতেছে, সে আইসা বলবে আমি দুবাইতে। জি, আমি আপনাকে বলছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, শেষ পর্যন্ত শুনুন। আপনাদের সবার সহায়তা লাগবে, না হলে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ উসমান হাদির হত্যাকারী খুনি ফয়সাল সে তৃতীয়বারের মতো ফেসবুক লাইভে এসেছে এবং লাইভে এসে কি বলল সেটা আমরা দেখে আসব এই মুহূর্তে। এর আগে আমরা দেখেছি একটা লাইভে এসে সে দাবি করছে সে সম্পূর্ণভাবে নির্দোষ, শরীফ উসমান হাদিকে মারার পেছনে তার কোনো হাত নেই, তাকে ফাঁসানো হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের যুক্তিতর্ক দাঁড় করিয়েছে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু সব চেষ্টায় তার ব্যর্থ হয়েছে। এবারে তৃতীয়বারের মতো ফেসবুক লাইভে এসে কি বলল, সে কি বিশ্লেষণ দিল, কি বর্ণনা দিল শরীফ উসমান হাদির হত্যা নিয়ে, প্রিয় দর্শক, সেটা আমরা শুনবো সেই শুটার ফয়সাল করিম মাসুদের মুখ থেকে। তার সেই লাইভটি দেখে আসবো। অনেকেই বলছে সে এখনও পর্যন্ত দেশে রয়েছে এবং দেশেই লুকিয়ে রয়েছে, বিদেশে যায়নি। সে যেহেতু বলছে সে দুবাই রয়েছে, কিন্তু দুবাই নয়, সে বাংলাদেশের মাটিতে রয়েছে, লুকিয়ে রয়েছে, আত্মগোপনে রয়েছে। আসলে কি তাই? চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি এবং বোঝার চেষ্টা করি তার বর্তমান অবস্থা আসলে কোথায়। হ্যালো, আমি আবার আসলাম আপনাদেরকে, আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলেই বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই, দুবাইয়ের শারজাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত ছিলাম, কারণ ওখানে থাকার পেছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা ASI আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে, আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিয়েছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে, যেহেতু কাজটা আমি করি নাই। সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো, কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে
আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করে দেয়, কিন্তু যখন সে, আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে। তো এটা গেল। তাদের সাথে জড়িত র্যাবের সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনারা তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়া ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5ই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলো দিচ্ছে। তো আমি বারবার বলছি যে আপনার কাউসারকে ধরেন, আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে ওর অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করবো, সে কিছুক্ষণ পরে তারা তো আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করবো। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া। ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া। অ্যান্ড আমি ব্যবসা করি 2010 সাল থেকে, তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, 1-2 বছরের আর খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং 2023 সালে আমার 66 লাখ টাকা, এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল না, 9 লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেবো আমি। যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না, হাতি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার 2টা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে আমার ব্যবসায়িক ডিল ছিল, বিদায় এই টাকা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডিআর করে দিয়েছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নেই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি কি লোন নিতে যেতাম? আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে। আমি বলছি জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল যে ইসের ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে জাবের এত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মহৎ মানুষ, তারা টাকা নেয় না। জাবেরকে জিজ্ঞাসা করবেন, জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য, 250 গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে, কার কাছে বারবার টাকা চাইছে। আমি ফয়সাল, আমার কাছে বারবার টাকা চাইছে ওরা। আর তাদেরকে, জাবেরকে আমি প্রথম 10 জনে 5,000 টাকা দিচ্ছি, সে বলছে ভাই হাদিয়া দিছে, যে নেন ফয়সাল ভাই। এত সৎ লোক আপনারা। আমাকে যে মিথ্যাভাবে ফাঁসাচ্ছেন, আমি গেছি ভাই কাজের জন্য, বানায় দিচ্ছেন খুনি। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়া বানায় দিলেন আমার বান্ধবী।
যে উমুকে বলছে, যে সবাই বলছে যে তুমি এগুলোর সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন আমার 14 গোষ্ঠী ধরতে পারে। আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? তারপরে যে আপনারা বলতেছেন যে আমার মা বলছে, বাবা বলছে, আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ডে আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করবো। তাহলে কি করবো যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি এগুলো কি আপনারা কি পাইছেন? যে আমি ওরা মার্ডার করছি, প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কালচারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে? সে কেন বারবার আমাকে হেল্প করছে? কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে? হি নোজ এভরিথিং। তারপরে যে ব্যাগ ট্যাক্স টাকা, একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে? আর ভাই আমার কামানো 65 লাখ টাকা আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন। কেউ আমাকে টাকা দিছে? আমি ব্যবসা করে খাওয়াচ্ছি। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না। একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মায়ের দৌলত, আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছে বাঁধিয়েছে, পতাকা কার কাছে বাঁধিয়ে চাইছে, জিজ্ঞাসা করেন। এই খুনির বিচার হবে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। বাপ মাকে তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। কোথা থেকে পিস্তল উদ্ধার করছেন? আমার ছেলেকে ফাঁসায় নিয়ে গেছে, কোথেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে? না, যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে। এগুলা কি ফাইজলামি? হ্যাঁ, আমার বোনের পাশে পিস্তল পাইছেন, গুলি পাইছেন। এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার পাশে চিপ। আরে ওই জায়গায় মধ্যে মোবাইল ফেলাই দিছিল, ওই জায়গায় আমার মোবাইল ফেলাইছে। ওই মোবাইল থেকে ওইটা বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা। না, বাসা থেকে কারোর কাছ থেকে পাইছেন? কারো বডি রিকভারি পাইছেন আপনারা? আপনি এদেরকে ধরেন, অনেক কিছু জানতে পারবেন। হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও যখন যে সাদিক কামরু মেবি জামাত নিয়েছে, ও খুব আপসেট ছিল যে ও জামাতের প্রোডাক্ট। আমাকে বারবার বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জাবাজ ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ। ভাই তো ভালো মানুষ, হাদি নিজেও বলছে যে মির্জাবাজ ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ। ওনার কাছ থেকে আপনি যে 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলাম করতেই বলছি। তো বলছে ভালো তো, ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো হাদির মুখে শোনা মির্জাবাজ ভালো লোক মানুষ, মির্জাবাজের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। ফাইজলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন। হাদির হত্যাকারী ফয়সাল বলে এখন দুবাইতে। মজার ব্যাপার হলো ফয়সাল আবার নিজে এসে বলতেছে আমি দুবাইতে। কোনোদিন শুনছেন হত্যা মামলার আসামি যাকে 302 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে, বাংলাদেশের আইনে যাকে 302 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলার কথা, তো এরকম একটা খাতারনাক আসামি যে কিনা তার কান্ধের উপরে, তার কল্লার উপরে ফাঁসির দড়ি নিয়ে ঘুরতেছে, সে আইসা বলবে আমি দুবাইতে। কে আইসা বলবে দুবাইতে? আমি ফয়সাল, আমি দুবাইতে। ওই যে ওদিন যে ঘটনা ঘটছে না, মোটরসাইকেল আমি আর আমার বন্ধু আলমগীর দুইজন মিলে গিয়ে ধুমধাম করে মেরে দিয়েছি হাদিরে, হাদিরে ভাই আমি সেই ফয়সাল, আমি দেখেন ভাই আমি দুবাইতে আছি ভাই, আমি এটা করিনি। ইত্রামির একটা শেষ আছে ভাই, মেজাজটা এত খারাপ হয়। সেটা বাংলাদেশে এআই ফ্রি করে দিচ্ছে, বুঝছেন? বাংলাদেশে দিয়েছিল এআই ফ্রি করে। ওই যে 30 সেকেন্ডের 1 মিনিটের ভিডিও কিন্তু আপনি এই দিয়ে ফ্রি করতে পারবেন। ওই বিভিন্ন অ্যাপ আছে, তো আপনি গিয়ে সেই অ্যাপ ডাউনলোড করে কিছু অ্যাড ফ্যাড আছে, ওইটা দিয়ে এআইলারা পয়সা কামায়, আর আপনি এই 1 মিনিটের মতো ভিডিও করতে পারবেন, বুঝছেন? এআই দিয়া। তো এইগুলো কইরা টইরা তো বাংলাদেশের মানুষ হলো খুব সহজ সরল। বারবার আমি বলি না, বাংলাদেশের মানুষ হলো ওই লেভেলে পৌঁছে গেছে যে কিনা শাবানা আলমগীরের ছবি যদি কোনো দুঃখের সিন দেখে না, শাবানা আলমগীরের ছবি কোনো দুঃখের সিন দেখলো তারা বসে করে কান্দে। তাহলেই হলো বাংলাদেশের সহজ সরল মানুষ। তারা এই দিয়ে বানাও, অরিজিনাল হোক, আসল হোক, নকল হোক, এগুলো তাদের খোঁজার সময় নাই। তো তারা তো এটা সত্য ধরে নিচ্ছে। ফয়সাল মানে সত্যি কয়েছে আমেরিকাতে, ফয়সাল আছে দুবাইতে আছে, এবং ফয়সাল দুবাই থেকে বয়ে বলতেছে যে আমার নামই ফয়সাল, যে মোটরসাইকেল দেখানো হয়েছে ভাই ও মোটরসাইকেল আমি ছিলাম না, আমি ফয়সাল, আমি একেবারে আমি কসম খেয়ে কইতেছে আমি ফয়সাল, ঠিক আছে? আমি কসম খেয়ে আমি ফয়সাল, এবং আমার দোস্ত আলমগীর তো ও ওই মোটরসাইকেলের পিছনে ছিল না। আর আমি তো মারি না, আমি জীবনে পিস্তলের চোখে দেখিনি, কাহিনীটা করলো কে? এই কাহিনীটা করলো কে? তো এগুলো বৈশা বলতেছে। তো এখন যে চেহারা যে দেখাইলাম, চেহারা ছিল যে দেখলাম যে এই দিয়ে বানাইছে এটা,
দেখা তো সেই চেহারার সাথে আমি বারবার বুঝছেন জুম কইরা ফয়সালের যে ছবি পত্রপত্রিকায় তো ভরা, দেখেন আপনার ফেসবুক ইউটিউবে ভরা ফয়সালের ছবি। আমি ফয়সালের ছবিটা জুম করে দেখলাম, আর এই ছেলের বক্তব্যটা মানে চেহারাটা জুম করে দেখলাম, মিলে মানে মসি তো মিলে না মিয়া, যে এই দিয়ে বানিয়েছে মোষটাকে ঠিক মতো মিলাতে পারেনি। আর ফয়সাল তো বেশ দেখতে অনেকটা উঁচু লম্বা, আর এখান থেকে টুকটাক দাড়ি একটুখানি ছিল, হালকা পাতলা এখানে একটা দাড়ি ছিল, চুলগুলো একটু ডিফারেন্ট স্টাইলে ছিল, একটু কোনোটাই ম্যাচ করে না এই ছেলের সাথে। অথচ এই ছেলে এগোতেছে এই বলে ফয়সাল। ভাই কালকে সকালে যদি ঘুম থেকে উঠতে দেখেন না, ফয়সাল এখন আমেরিকাতে, এবং আমেরিকাতে বৈশাখ ফয়সাল ওই ভিডিও বার্তা পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে। আমেরিকাতে বৈশাখ ফয়সাল ভিডিও করে ফয়সাল লাইভ করতেছে আমেরিকাতে বৈশাখ। আশ্চর্য আর কিছু নেই, এরকমই করবে বুঝছেন। তো আপনারা তো চিলাচিলি শুরু করবেন, মানে কনফিউজড হয়ে যাবেন আপনি। হাই ফয়সাল তুই কই, তুই কি ভারতে, তুই কি দুবাই, নাকি তুই আমেরিকাতে? যে কিনা দুবাইতে বসে ফয়সালকে দিয়ে এআই ভিডিও বানায়া বাংলাদেশের মানুষকে বোকাচোদা বানাইতে পারছে, তো একই ব্যক্তি তো ফয়সালকে এখন আমেরিকাতে নিয়ে যাবো, 2 দিন পর আমার শ্বশুর বাড়ি অস্ট্রেলিয়াতে নিয়ে যাবো, 3 দিন মালয়েশিয়াতে নিয়ে যাবো, আরেকদিন দক্ষিণ কোরিয়াতে নিয়ে যাবো। আর এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক, বুঝছেন, যাতে খাওয়া দেয় কোনো কাম কাজ নেই, সারাদিন বয়ে থাকে এই সংবাদের আশায় যে কখন এই ধরনের একটা নিউজ পাইবো তারা তো তাদের ফেসবুক ইউটিউবে চালাবে, আর মাঝখান থেকে আপনারা মেয়ে বোকাচোদা হইবেন। তো এই লোক আইনি। তো ভাই সত্যি করে আমি বলতেছি, যে ছেলেকে আপনারা দেখছেন এই ছেলে ফয়সাল হতেই পারে, আপনাদের কাণ্ডজ্ঞান ব্যবহার করেন, এই ছেলে চার স্রোত মিলে দেখেন, এই ছেলে সেই ছেলে না। তো কাজেই আপনারা একটু খেয়াল রাখেন কে সংবাদ পরিবেশন, মানে কে সংবাদ দেয়, নিউজের সোর্স কি একটু খেয়াল রাখেন আপনারা। এমন তো হইলে হইব না রে ভাই, এমন তো হইলে হইব না ভাই। আপনারা তো ভাই কি আর কম ভাই, এত সহজ সরল তো চলতে পারবেন না, তো যাই হোক ভাই, 2 দিন পর যদি ফয়সাল বলে আমি আমেরিকাতে আছি, আমি অস্ট্রেলিয়াতে আছি, বুঝছেন, তো আপনার দার্শ যাওয়ার মতো কোনো কিছু নাই, আর আপনারা ঘাবড়েন না। আমার বিশ্বাস ফয়সাল দুবাইতে মনে হয় না, বুঝছেন, দুবাইতে যাবে, কারণ দুবাইতে হলো সুলতানি শাসন, সেখানে ওখানে তো ডেমোক্রেসি নাই। আর দুনিয়া দেশে গেল এই ক্রিমিনাল দুবাইতে যাবে না, এর কারণ হলো দুবাইতে হলো সুলতানি শাসন, আর ওই সুলতানি শাসনে ডাইরেক্ট কল্লা ফালায় দাও, কোনো ফাঁসি মুছি নাই দুবাইতে, কোনো ফাঁসি টাসি সিস্টেম না, ডাইরেক্ট কল্লা ফালায় দাও, বুঝছো। তো ক্রিমিনাল তো ধরার কল্লা ফালায় দাও। দেখলেন না সৌদি আরবে কি করলো, 12-14 জনের বাংলাদেশিদের কি করলো, সেই কষ্টের কাহিনী তো আপনারা দেখছেন। তো কাজে দুনিয়ার সব দেশে গেল, অন্য দেশে গেলে তো বিচার আচার পাইবো, আমরা যদি আমেরিকাতে আছে তারপর তো বিচার আচার পাইবো, কল্লা ফালাইবো না, বুঝছেন। কিন্তু এইখানে ভাই খুব ডেঞ্জারাস জায়গা, এটা আমি মানতে পারলাম না। তো কাজে এই ভুয়া বক্কা নিউজে আপনারা মনোযোগ দিয়ে না, বুঝছেন। তো ও আছে ইন্ডিয়াতে আছে, ওর দৌড় ইন্ডিয়া পর্যন্তই। ফয়সাল যদি থাকে তো ফয়সালের দৌড় হলো ইন্ডিয়া পর্যন্তই। আর এই ছ্যামরা যদি পয়সা খরচ করে দুবাই বা আমেরিকাতে আসার মতো ক্ষমতা থাকতো, এই আর্থিক অবস্থা থাকতো, বা এই ধরনের ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস থাকতো, পাসপোর্ট ভিসা থাকতো, এই দুবাইতে বা আমেরিকাতে আসার মতো, তাহলে সেই আকামটা করতে যেত না, বুঝছেন। সেই ছ্যামরা তো গেছে কিছু পয়সার জন্য, বুঝছেন, এই ছ্যামরা তো গেছে কিছু পয়সার জন্য। তো কাজে ওর দৌড় হলো ইন্ডিয়া পর্যন্ত। ওই শুনবেন 2 দিন পর ইন্ডিয়ার পুলিশই, আমি বলে রাখলাম, দেখে রাখেন, ইন্ডিয়ার পুলিশই কিন্তু ফয়সালকে একসময় ধরবে। জয়শঙ্কর আসছেন গতকাল বাংলাদেশে, দেখছেন তো আপনারা। তো এখন জয়শঙ্কর আসার অর্থ হলো বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে পলিটিক্যাল রিলেশন, যে রাজনৈতিক সম্পর্ক, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে ছিল, সেটা মোটামুটি এখন ঠিকঠাক হওয়ার পথে। এখন বাকিটা আপনার ইচ্ছা। এখন আপনারা বাংলাদেশিরা যদি সারাদিন বইবে ইন্ডিয়ানদের যদি গাইলান, ভারতীয়দের যদি গাইলান, তাহলে আমাদের সম্পর্ক আগে পারবে না, সম্পর্ক আরও খারাপ হবে। তো কাজে এই সব আউল ফাউল কথায় আপনার মনোযোগ দিয়ে না, কোনো মানুষ আপনাদের গুসকে দিলে আপনারা একটু কেয়ারফুল থাকেন, ভারতের সাথে একটু মিলেমিশে থাকেন, বন্ধুর মতো আচরণ করেন, ভাইয়ের মতো আচরণ করেন, বুঝছেন। এই একমাত্র ভারত সরকারই পারে এই ফয়সালকে ধইরা আমাদের বাংলাদেশে পাঠায়। তার ফয়সালের বিচার বাংলাদেশের মাটিতে আপনারাই করতে, সরি, এই হাদির বিচার বাংলাদেশের মাটিতে আপনারাই করতে পারবেন, বুঝছেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমি আপনাকে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, 4 মিনিট থেকে 5 মিনিট একটু আমার ভিডিওটা দেখুন। আমি অনেক চিন্তা করে দেখলাম এই বিষয়টি নিয়ে একটু সুরাহা করা প্রয়োজন, এবং নির্বাচনের আগেই সুরাহা করতে হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, শেষ পর্যন্ত শুনুন। আপনাদের সবার সহায়তা লাগবে, না হলে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে না। হাদি হত্যাকাণ্ডটা দিনে দিনে নগণ্য হয়ে যাচ্ছে এবং গৌণ হয়ে যাচ্ছে, আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমি এটার সাথে কোনোভাবে কোনো রাজনীতিকে মেশাতে যাচ্ছি না। প্রথমত আমি এটাই বলবো যে আপনারা যদি হাদি হত্যার বিচার চান, এবং যদি উদাহরণ স্বরূপ একটা বিচার অনুষ্ঠিত হোক এটা যদি চান, তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতির আদর্শ, যার যার রাজনৈতিক দল পথ নির্বিশেষে। হাদি কিন্তু কোনো দলের ছিল না, আপনাদের মাথায় রাখতে হবে। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার, কোনো রাজনৈতিক দল নয়। হাদি সবার জন্য কথা বলতো, হাদি দেশের জন্য কথা বলতো, হাদি সবচেয়ে বড় কথা হলো হাদি সার্বভৌমত্বের জন্য কথা বলতো, এবং সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছে। আমরা হাদির হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্ট্যাবলিশ করবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। আমি যেটা বলতে চেয়েছি যে বন্ধুরা, আপনারা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনোভাবেই হাদিকে ভুলতে দেয়া যাবে না। আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে
পট পরিবর্তন হচ্ছে, এতে করে রাজনীতি একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে। স্বাভাবিক হবে, আমরা খুবই আনন্দিত যে এত বছর পর ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে আগামী এই মাত্র 2 মাস পর, বরাবর 2 মাসও না, আর মাত্র 1 মাস 12 দিন পর। চিন্তা করছেন, অনেক কাছে চলে এসছে। এখন এই জানুয়ারি শুরু, জানুয়ারি আর ফেব্রুয়ারির 12 তারিখ, মানে আর 1 মাস 12 দিন 11 দিন পর। সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক এটা আমরা চাই না। হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। হাদি হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক এটা অবশ্যই সরকারকে বের করতে হবে। এই সরকার, বর্তমান সরকার পারবে না, এটা স্পষ্ট। এই সরকার বা এই সরকারের ভেতরে কেউ এর মধ্যে জড়িত যদি থেকে থাকে এবং হাদি হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ছিল এবং কেন করেছে এগুলিকে উদ্ঘাটন করবার জন্য যেই রাজনৈতিক দল এই নির্বাচনের আগেই তারা তাদের নির্বাচনের এজেন্ডাতে ঘোষণা করবে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রথম ক্ষমতা নেওয়ার এতদিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা স্পষ্ট করব জাতিকে, আমরা তাদের পক্ষে নির্বাচনের প্রচারণা করব। প্রয়োজনে স্পষ্টভাবে বলতে হবে, বর্তমানে যারা প্রধান 2 দল রাজনীতি করছে, মুখোমুখি অবস্থানে রয়েছে, এখনো বিএনপি এবং জামাত ইসলামকে বলতে হবে তারা কত দিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করবে। শুধুমাত্র ওই আসামিকে বাইরে রেখে, ধরাছোঁয়ার বাইরে রেখে আপনি বাংলাদেশের ঢাকায় এখানে আদালতের মধ্যে হত্যাকারীর ফাঁসি দিয়ে দিবেন, এই ধরনের সিম্বলিক ফাঁসি আমরা চাই না। হত্যাকাণ্ডের আসামি যারা রয়েছে, এর পেছনে যারা পরিকল্পক রয়েছে, এর পেছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, তাদের সবাইকে আপনারা যে কোনো ধরনের শাস্তি দেন, তবে সেই শাস্তি অবশ্যই বাস্তবায়ন করবার জন্য আসামিকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দিতে হবে। আমরা দেখতে চাই এই শাস্তি বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাদি কিন্তু মাত্র 32 বছর বয়স, মাত্র 32 বছর বয়স ছিল, ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8 মাসের বাচ্চা। আমরা কিভাবে ভুলে যাব বলুন? আজকে খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে, যে কারণে আমরা 2-3 দিন হাদি হত্যাকাণ্ডের বিষয়টা হয়তো আমাদের কাছে একটু আড়াল ছিল, কিন্তু হাদি হত্যাকাণ্ড হয়েছে। খালেদা জিয়া তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। দীর্ঘদিন খালেদা জিয়ার নির্যাতনের পর এই যে তাকেও ধরতে গেলে হত্যাকাণ্ডের মতোই খালেদা জিয়ার ঘটনাটি হয়েছে। তবুও খালেদা জিয়া তো আর গুলি খেয়ে মরেনি। তবে তার জীবনের যেই উদাহরণ তিনি তৈরি করে গেছেন বেগম খালেদা জিয়া, সারা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার নামাজ কোথাও হয়নি। আমি পাশাপাশি এটাও বলে রাখি যে শুধুমাত্র খালেদা জিয়ার কারণে, তার ভালো কর্মের কারণে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার জানাজাতে অংশগ্রহণ করেছে। বিএনপি আপনাদের কারণে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেমনটি নির্ধারণ করেছিল খালেদা জিয়া। আপনাদের জানাজার নামাজে বা আপনাদের পেছনে মানুষ ঘুরবে কি ঘুরবে না, আসবে কি আসবে না, এটি নির্ধারণ করবেন আপনারা নিজেরাই। সামনের সময় আমরা দেখতে চাই আপনারা কেমন ভালো করেন, কেমন মন্দ করেন। তবে হাদি হত্যার সাথে যদি কোনো কারণে কোনোভাবে রাজনৈতিক সমঝোতা বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, আমি জানি না, আমি কোনোভাবে অন্ধকারে ঢিল ছুটতে চাই না। অনেক কিছুই আমাদের কানে আসছে, অনেক কিছুই কানে আসছে, কিন্তু কোনোভাবে কোনো রাজনৈতিক দল যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, তাদের রাজনৈতিক মৃত্যু হবে এবং চরমভাবে মৃত্যু হবে, ঘৃণিতভাবে মৃত্যু হবে। হাদি হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে, এভাবে কোনো দিন অ্যাসাসিনেশন হয়নি, গুপ্ত হত্যা হয়নি। হাদি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, সে তথাকথিত রাজনীতিবিদও ছিল না। হাদি বাংলাদেশের কণ্ঠ ছিল। বাংলাদেশের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছে, তাদের বিচার যদি এই জাতি না দেখে, তাহলে যারা করবে না তাদের বিচার জনগণ করবে। সুতরাং নির্বাচনী এজেন্ডাতে যে দলই এই ঘোষণা দিবে যে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার করব ক্ষমতায় গিয়ে, এতদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, এমনিতে যে কে কার পক্ষে কাজ করে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে এই ঘোষণার কারণে আমরা তাদের পক্ষে অবশ্যই বাহবা দিব, প্রশংসা করব। এতটুকু যদি কেউ বলেন, আপনারা যারা এই যে নির্বাচন আর কিছুদিন আছে মাত্র, প্লিজ জানান দিন যে আপনারা হাদি হত্যাকাণ্ডের কারণে, এই সরকার আর পারছে না, এই সরকার চলে যাওয়ার কারণে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা আরও হালকা হয়ে যাবে। এখন একমাত্র উপায় এটাই আছে যে কেউ নির্বাচনের আগে প্রমিস করবে আমাদেরকে এবং দিনক্ষণ দিয়ে এতদিনের ভিতরে হাদি হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করবে। যদি না দেন এই কথা, তাহলে জাতির সাথে বড় ধরনের একটা প্রতারণা করা হবে। কারণ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু নির্বাচনের পথ বলুন এবং জনগণ একটা ঐক্যবদ্ধ জায়গায় আবারও এসেছে, শেষের দিকে এসে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। হাদি কিন্তু আমাদের হৃদয়ে
এখনো পর্যন্ত অবস্থান করছে এবং করবে। প্লিজ সবাইকে বলবো, পারলে এই কথাটুকু সবার কাছে ছড়িয়ে দিন এবং সবগুলো রাজনৈতিক দলকে চাপ দিন, যারা যারা রয়েছে ক্ষমতার যেতে চায় এবং অংশীদার হতে চায় সবাইকেই এই কথাটি দিতে হবে। আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার চাই এবং অবশ্যই এক একটা শেয়ার মানেই হলো কিন্তু শাহবাগ চত্বর শহীদ হাদি চত্বর হবে। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন তার এই লাইভটা দেখার পরে আপনারা কি বলতেছেন, আপনাদের অভিপ্রায় কি থাকবে, অবশ্যই সেটি কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান। অনেকেই বলাবলি করছে সে বাংলাদেশেই আছে, তা না হলে রিকশার আওয়াজ পেলাম কই থেকে, দুবাই থেকে রিকশা আছে। এই লাইভ ভিডিওতে রিকশার সাউন্ড কিন্তু আমরা পেয়েছি। আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে রিকশার সাউন্ড, রিকশার আওয়াজ কিন্তু এখানে পাওয়া গেছে, রিকশার হর্নের। অনেকে বলাবলি করছে বাংলাদেশে না হলে ইন্ডিয়াতে, সে এই বাংলাদেশ না হলে ইন্ডিয়াতে এই দুই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় অবস্থান করছে, কিন্তু দুবাইতে নাই, দুবাইতে সে যায়নি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই আবার বলাবলি করছে সে এখনও পর্যন্ত প্রতিরক্ষা কর্মকর্তা আবাসন প্রকল্প ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটিতে অবস্থান করছে। সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছিল, তারপর থেকেই তীব্র আলোচনা হচ্ছে এই বিষয়টি নিয়ে। অনেকে বলাবলি করছে যে দেশের মধ্যেই সে অবস্থান করছে এবং তাকে রক্ষা করার জন্য পায়তারা করছে প্রশাসনের তরফ থেকে, তাকে সেভ করা হয়েছে। আসলে কি তাই? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান এবং আসলে তার কথাগুলো ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। তার কথার মধ্যেই লুকিয়ে আছে আসল মাস্টার মাইন্ড। আসলে একটা দেশের আইন কতটা বেহাল হলে এমন দায়িত্বহীন স্টেটমেন্ট প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় বলেন আপনারা? হাদি ভাইয়ের হত্যার বিচার যদি না হয় তবে এই দেশের মানুষ কখনো আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামতটা। আপনারা কি মনে করেন শরীফ ওসমান হাদির হত্যাকারী এই ফয়সাল করিম মাসুদ সে কি দেশে রয়েছে নাকি দেশের বাইরে দুবাইতে অবস্থান করছে? আপনারা কি মনে করছেন সত্যি সত্যি কি সে দুবাইতে রয়েছে?